আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন দুদিন হয়ে গেছে, আর একদিন পরেই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ হবে। শপথের পর মন্ত্রিসভা হবে, তারপর নতুন সরকার আসবে। এরই মধ্যে আগের সরকার বিদায় নেওয়া শুরু করেছেন। বিদায় নেওয়া বলছে এই কারণে তারাও গোছাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন এবং যারা বিশেষ সহকারী ছিলেন, পরামর্শক ছিলেন, তারা এরই মধ্যে যার যার কর্মক্ষেত্র থেকে মানে অফিস থেকে এক ধরনের বিদায় নিয়েছেন। একজন তো চলেই গিয়েছেন, ফয়েজ আহমেদ তৈয়ব। উনি ওনার বিদেশি পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করার সময় তো পাসপোর্ট দেখাতে হয়, তখন উনি ওনার দেশেরটা দেখান নাই, উনি বিদেশেরটা দেখিয়েছেন। দেশপ্রেমের নমুনা দেখেন। দেশের একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ছিলেন উনি, কিন্তু দেশ ত্যাগের সময় উনি বিদেশি পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করেছেন। আরও যাবেন, এবং আমার ধারণা এরা সবাই বিদেশি পাসপোর্ট নিয়েই চলে যাবেন, বিদেশি পাসপোর্ট ব্যবহার করেই দেশ ত্যাগ করবেন। এরা এসেছিলেন বাংলাদেশকে উদ্ধার করতে। কতটুকু উদ্ধার হয়েছে আমরা জানি না। নির্বাচনের পর আসলে নানা ধরনের আলোচনা হচ্ছে। এর মধ্যে বিজয়ী দল বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান, উনি সাংবাদিকদের সামনে বসেছিলেন। উনি একা না, ওনার পুরো দল নিয়েই বসেছিলেন। বিএনপির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন, সেটাও আমরা দেখেছি। ইতিবাচক অনেক কথা ওখানে ছিল, কিন্তু এখনও কিন্তু নির্বাচনের ফলাফল নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে। যে বিএনপি কেন এত আসন পেল, বিএনপি এবং তার জোট মিত্র যারা আছে সবাই মিলে 212টা আসন পেয়েছেন। জামাত এবং তার মিত্ররা মিলে 77টা আসন পেয়েছেন। অনেকেই বলছেন যে জামাত এত কম পেল কেন। জামাত কিন্তু আসলে কম পায়নি। আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, জামাত এবং অনেক আসন পেয়েছে। 77 আসন জামাত কখনো ভেবেছিল তার জোট নিয়ে? এটা জামাতের জন্য একটা, আমি বলবো তো একটা অনেক বড় একটা ভোট প্রাপ্তি। পাশাপাশি কিন্তু সমস্যাটা হয়েছে যে জামাতের অনেকে এবং জামাতকে ঘিরে অনেকে নতুন একটা স্বপ্ন দেখা শুরু করেছিল। তারা বলার চেষ্টা করেছিল যে তারা হয়তো এবার নির্বাচনে আরও ভালো করবে। এমনকি কেউ কেউ এমনও বলেছিল তারা জিতেও যেতে পারে। কিন্তু ঘটনা সেরকম হয়নি। জনগণ তাদের সেই ভাবনার সঙ্গে একমত হয়নি। জনগণ তাদের এতগুলি আসনে জয়ী হোক হয়তো চায়নি। অনেকে প্রশ্ন করেছেন যে কেন। শেষ দিকে কিন্তু একটা হাইপ উঠেছিল, শেষ দিকে একটা হুজুগ উঠেছিল যে জামাত বোধহয় অনেক আসনে জিতে যাচ্ছে। কিন্তু আমার বিবেচনায় শেষের 2 থেকে 3 দিন এই সময় জামাতের একটা পতন ঘটেছে। জাস্ট 2 থেকে 3 দিন। সেই 2-3 দিনে কী হয়েছে, কয়েকটা ঘটনা ঘটেছে। আমার বিবেচনায় জামাতকে আসলে হারিয়ে দিয়েছে দুটো ফ্যাক্টর। একটা হলো জামাত হিন্দু ভোট বলতে আমরা যেটা বুঝি, যে হিন্দু ভোটগুলো আগে বিএনপি যে হিন্দু ভোটগুলোর আগে বিরক্ত ছিল, কারণ হিন্দু ভোট সব আওয়ামী লীগের দিকে চলে যায় এমন একটা আপনার ধারণা প্রচলিত ছিল। এবার সেই ধারণাটা আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে কিনা জানি না, এবার হিন্দু ভোটগুলি সব বিএনপির দিকে এসেছে। বিএনপির দিকে আসা মানে কি, প্রায় 7% ভোট কিন্তু বিএনপি রিজার্ভ হিসেবে পেয়ে গেছে। এটা বিএনপির জন্য অবশ্যই একটা বড় অর্জন। এই অর্জনটাকে বিএনপি কীভাবে ধরে রাখবে এটা তাদের ব্যাপার। কারণ এর আগে অন্ততপক্ষে আমি তো মনেই করি, এর আগে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দিলেও তারাই কিন্তু আবার আওয়ামী লীগের কাছ থেকে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। এখন বিএনপি যদি সেই ধারণাটাকে চেঞ্জ করতে পারে, তাহলে আমি মনে করব যে এই হিন্দু ভোটগুলি কিন্তু এরপরেও বিএনপির দিকে থাকতে পারে। বিপরীত দিকে যে ঘটনাটা সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছিল এবার জামাতের জন্য, সেটা হলো নারী ভোট। জামাত নারীদের মধ্যে অনেক কাজ করেছে গত কয়েক বছর ধরে। এই তালিমের মাধ্যমে একদম গ্রামাঞ্চলে পর্যন্ত নারীদেরকে তারা
নানাভাবে প্রভাবিত করতে পেরেছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত অতটা কার্যকর হয়নি বলে আমার ধারণা। এবং এই না হওয়ার পেছনে মূলত যেটা কাজ করেছে সেটা হলো শরিয়া আইন নিয়ে তাদের কিছু কিছু কথাবার্তা। যেমন একজন বলেছে শরিয়া আইন একবারে কায়েম হবে না, আস্তে আস্তে কায়েম হবে। এবং আস্তে আস্তে কায়েম হওয়ার যে কথাগুলি তারা বলেছে, এগুলো আমাদের দেশের নারীরা কতটুকু মানতে পেরেছেন এটা নিয়ে কিন্তু একটা দ্বিধা আছে। আমি মাঝখানে নিজেও কিছুটা বিভ্রান্ত ছিলাম। আমার কাছে মাঝখানে মনে হয়েছিল যে মেয়েরা বোধহয় জামাতকে পছন্দই করে, শিবিরকে পছন্দই করে। তাই যদি না হতো তাহলে এতগুলি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে তারা তো শিবিরকেই ভোট দিয়েছে, তাহলে নিশ্চয়ই এই যে আমি ব্যাখ্যা করতে পারিনি কেন দিয়েছে, কিন্তু দিয়েছে এটা তো বাস্তবতা, তাই না? তো আমি ভেবেছিলাম যে এর প্রভাব বোধহয় সারা দেশের নারীদের মধ্যে পড়বে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একেবারেই পড়েনি। বরঞ্চ জামাত নিয়ে নারীদের মধ্যে একটা ভীতি, এটা শেষ দিকে খুব স্পষ্ট হয়ে উঠেছিল। আপনারা মনে করতে পারবেন, একটা ঘটনার কথা বলি। জামাতের সাতক্ষীরা অঞ্চলের একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তখন বর্তমানে সংসদ সদস্য হয়ে গেছেন, উনি বিবিসির কাছে একটা ইন্টারভিউ কিন্তু বলেছিলেন যে মেয়েদের বাইরে যেতে হলে একজন মাহরামকে সঙ্গে নিয়ে যেতে হবে। এমনকি সেটা কেবল মুসলিম মেয়েদের ক্ষেত্রে নয়, অমুসলিম নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ঘটনাটা কিন্তু বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়েছে এবং আমার মনে হয় এটা তাদের জন্য খুব ড্যামেজিং হয়েছে। সে ভদ্রলোক অবশ্যই নির্বাচিত হয়েছেন, কিন্তু পুরো দেশে জামাতের ব্যাপারে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে নারীদের মধ্যে। এবং এটাকে নারী নেতৃত্ব নিয়ে জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনারও বক্তব্য আল জাজিরার কাছে দেওয়া, ওনার ইন্টারভিউ, এবং আমেরিকাতে ওনার একটা ভাষণে বলা যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবেন ওনারা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু নারীদেরকে জামাতের প্রতি আগ্রহী করে তুলেনি এবং তার প্রভাবটা আমরা এবার ভোটে দেখেছি। আমি জানি না এই নির্বাচনের পরেও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। একটা নির্বাচন তো হলোই না আপনার সিলেটেরটা, সেটা নিশ্চয়ই যখন হবে তখন আমরা আবার এটা প্রভাবটা আসলে কি কারণে হয়েছে তার সঠিক কারণটা হয়তো আমরা বুঝতে পারবো। 12 তারিখে নির্বাচন হলো, একদিন পর মানে 14 তারিখে আমি সকালে একটু বেরিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের আগে আমার পরিচিত অনেক নারীর দিকে তাকিয়ে আমার কাছে মনে হয়েছিল তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল। এবং মানে নির্বাচনের আগে কথা বলছি, কিন্তু 14 তারিখে দেখলাম সে আতঙ্কটা যেন একটা রিল্যাক্স হয়ে গেল তারা সবার মধ্যে। সবাই যেন একটা মানে আপনার একটা নিঃশ্বাস ফেললো, স্বস্তির নিঃশ্বাস তারা যেন ফেলছিল এবং তাদের চোখে মুখে একটা স্বস্তি আমি দেখতে পাচ্ছিলাম। আমার ধারণা জামাতের কিছু কিছু কর্মকাণ্ড, এই যে মাহরাম নিয়ে বের হওয়া, নারীদের কর্মঘণ্টা, নারীদের ভবিষ্যৎ জীবনযাপন কি হবে, এসব নিয়ে জামাতের বিভিন্ন নেতাদের বক্তব্য, আমার ধারণা জামাতের ভোট কিছু কমিয়ে দিয়েছে। জামাতের ভোট কমানোর আরও একটা বড় ঘটনা বলে, এটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আমার কাছে মনে হয় এটাও জামাতের জন্য একটা বড় ড্যামেজিং ব্যাপার হয়ে গিয়েছে। সেটা হলো ফ্রান্সের প্যারিস থেকে যে ভদ্রলোক, আমি যাকে মাঝে মাঝে ফান করে একমাত্র ব্রাহ্মণ পীর বলি পৃথিবীর, যে মিস্টার পিনাকি ভট্টাচার্য, উনি শেষ দিকে এসে জামাতের পক্ষে একদম কাছা খুলে নেমেছিলেন। মানে জামাতকে জেতাতে হবে, বিএনপি কত খারাপ দল, তারেক রহমান কত খারাপ, বিএনপি লিডাররা কে কত খারাপ, এগুলো নিয়ে উনি অনেক কথা বলেছেন। সেই সঙ্গে জামাতকে ভোট দিতে হবে, জামাতের পক্ষে একদম ওপেন উনি মাঠে নেমে গিয়েছিলেন। এটা আমরা দেখেছি। আমার ধারণা এটা একটা জামাতের এই যে ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। মানুষ এটা পছন্দ করেনি এবং হিন্দু যারা আছে, যারা হিন্দু ধর্মাবলম্বী যে ভোটার আছেন, আমি তাদের অনেকের সঙ্গে আলাপ করেছি, তারা তো এটা পছন্দ করেনি। তারা খুবই বিরক্ত এই ভদ্রলোকের উপর। এরকম একটা বিরক্তিকর ভদ্র, যিনি কথায় কথায় অশ্লীল কথাবার্তা বলেন, এরকম একটা লোক যখন জামাতের মতো একটা
মানে আপনার ইসলাম নামধারী দলের পক্ষে প্রকাশ্যে বলতে শুরু করেন। এবং অনেকে তো এটাও বলেছিল যে তাকে সে নাকি তার পিয়ারোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং জামাত নাকি তার প্ল্যানিংয়েই তারা নাকি মাঠে নেমেছিল। এদের কথা বলে আমি জানি না, এটা এরকম যখন ঘটে না তখন তার নেতিবাচক ফল মানে হতে বাধ্য, এবং সেটাই এক্ষেত্রে হয়েছে বলে আমার ধারণা। তারপরেও জামাত কিন্তু অনেক ভোট পেয়েছে, এত ভোট জামাত নিজেও আশা করেনি, এখনও ভোটের চুলচেরা হিসাব আসেনি। তারপরে অনেকে বলছেন যে এই ভোটের পরিমাণ নাকি প্রায় 38%-এর বেশি হয়ে যাবে জামাতের পক্ষে। জামাতের মতো দল যারা আগে 7%, 8%, বড় জোর 10-12% ভোট পেত, সেই দলের এত ভোট প্রাপ্তি, এটা কিন্তু জামাত ইতিবাচকভাবে নিতে পারে। আমার ধারণা জামাতের উচিত হবে এই আগামী 5 বছর বিরোধী দল হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখা, যেটা আমরা অনেক বছর ধরে দেখি না। আমাদের দুর্ভাগ্য, যখন কোনো একটা সরকার গঠন হয়, নতুন সরকার আসে নির্বাচনের মাধ্যমে, যারা হেরে যায় তারা তাদের পরাজয়টাকে মানতে পারে না, এবং মানতে পারে না বলে তাদের কি কি ঘাটতি ছিল সেগুলো নিয়ে আর চিন্তা করে না। আমি মনে করি জামাত এই কাজটা করবে। জামাত তাদের পরাজয় মেনে নেবে এবং মেনে নেওয়ার পর তারা বিরোধী দল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কথায় কথায় সংসদ বর্জন করবে না, সংসদে থাকবে। দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার যে কোনো কাজ যদি ভুল হয় তার সেটা সমালোচনা করবে, ধরিয়ে দেবে। এটা যদি চলতে থাকে আমার মনে হয় আমরা একটা খুবই প্রাণবন্ত সংসদ আগামী 5 বছর পাব। এবং আমি এটাও বিশ্বাস করি জামাত দীর্ঘদিন এই বিএনপির সঙ্গে সরকারে ছিল, এখন বিরোধী দলে থাকবে এবং তারা সরকারকে হেল্প করবে। এবং সরকারকে হেল্প করা মানে কি? দেশের জনগণকে হেল্প করা। এবং তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা নিজ নিজ এলাকায় দেখিয়ে দেবে যে একজন এমপির চরিত্র কি হতে পারে, কি হওয়া উচিত। আর জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় অথবা যদি তার কিছুটাও হয়, তবুও তো অনেকগুলি গুরুত্বপূর্ণ পদে বিরোধী দল হিসাবে জামাতের অবস্থান থাকবে। সংসদীয় কমিটিগুলোতে জামাতের লোকের সভাপতি থাকবেন, তার মানে তারা প্রতিটা মন্ত্রণালয়কে জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন। আমি জামাতের কাছ থেকে এরকম সেন্সিবল একটা ভূমিকা আমরা আশা করি, এবং আমরা মনে করি যে এইভাবে চললে বাংলাদেশের সামনের দিনগুলো হয়তোবা আগের তুলনায় অনেক ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।